বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, হাতাহাতি হয়েছে। এতটুকু পর্যন্ত হলে হয়তো ঠিক ছিল, কিন্তু সংবাদ হওয়ার কারণে এই দুই পক্ষের মারামারিতে অন্তত 4 জন আহত হওয়ার কারণে এটি সংবাদের রূপ নিয়েছে। অনেকদিন ধরেই আমরা কিন্তু এই বিষয়টা আজ করছিলাম। ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক। কেন ঘটবে? বৈষম্য বিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। সো এই আন্দোলনটার যারা মাথা, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, তাদের উপরে হামলা হবে, মামলা হবে, জেল হবে, হুলিয়া হবে। তবে এত দ্রুত যে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সমন্বয়কদের 3 জনকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে ছাত্রলীগ। প্রিয় দর্শক, ছাত্রলীগ আবার নতুন রূপে ফিরে এসেছে, যা দেখে ক্ষিপ্ত হয়েছে সেনাপ্রধান। আপনারা বিস্তারিত দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, হাতাহাতি হয়েছে। এতটুকু পর্যন্ত হলে হয়তো ঠিক ছিল, কিন্তু সংবাদ হওয়ার কারণে এই দুই পক্ষের মারামারিতে অন্তত 4 জন আহত হওয়ার কারণে এটি সংবাদের রূপ নিয়েছে। আজকের পত্রিকা সংবাদ করেছে এটি। এর আগে বিভিন্নভাবে নানানভাবে আমি সংবাদ পাচ্ছিলাম। আমাকে অনেকেই বলছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। সংবাদের ভেতর থেকে যে তথ্য নেওয়ার চেষ্টা করলাম সেটা হলো যে কমিটি দেওয়াকে কেন্দ্র করে এই হাতাহাতি এবং আহত হয়ে হাসপাতালে হওয়া কি মিরপুরের কোনো একটা থানার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এক পক্ষকে মনোনীত করা হয়েছিল, আর এক পক্ষ এসে বলছে না, আমরা সমন্বয়ক হতে চাই। এই দুই পক্ষের দ্বন্দ্বে মূলত আহতের ঘটনা ঘটেছে। আপাতত দেখলে বিষয়টি খুবই ছোট এবং আলোচনা করার মতো না। তবুও আমি চলতি কথায় এই বিষয়টি আলোচনা করছি মূলত কয়েকটি প্রশ্ন বলার জন্য এবং আপনাদের কাছে উত্তর জানার জন্য। সেটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি অপর যেসব ছাত্র রাজনৈতিক সংগঠন আছে কিংবা লেজুর ভিত্তিক ছাত্র আন্দোলন আছে তাদের মতো হচ্ছে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কমিটিতে নিজের নাম পাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কেন এত তোড়জোড় হচ্ছে, কেন এত আগ্রহী হচ্ছে? এর সাথে আর্থিক সংশ্লিষ্টতা, আর্থিক দুর্নীতি, এলাকায় এলাকায় ব্যবসায়ীদেরকে হুমকি ধামকির এইসব বিষয়গুলোর অভিযোগও কি ওতপ্রোতভাবে সম্পৃক্ত কিনা? তৃতীয়ত হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক যে ইমেজ কিংবা মানুষের মনে সমন্বয়ক প্রশ্নে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে গত 5 মাসে, সেটি আদতে ভালো কোনো ফল বয়ে আনবে কিনা, এই 3টি প্রশ্ন করার জন্যই মূলত আলোচনা। তার আগ দিয়ে আমি বলি, সেটি হলো যে আজকেও আমার সাথে এক ব্যবসায়ীর কথা হচ্ছিল। আমি নাম পরিচয় বলছি না। ব্যবসায়ী কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট। তিনি আমাকে অভিযোগ করে বললেন যে আগে চাঁদা দেওয়া লাগতো রাজনীতিবিদদের, এবং আমরা জানতাম কাকে চাঁদা দিতে হবে। আওয়ামী লীগ পালানোর পরে বিএনপির যারা চিহ্নিত লোকজন তাদেরকেও আমরা দেখেছি এবং কিছুটা ম্যানেজ করে হয়তো ফেলেছি, কিন্তু সমন্বয়ক পরিচয়ে চাঁদা এবং কাজ বন্ধে তারা সরাসরি মোটা অঙ্কের চাঁদা না চাইলেও আজকে এই অনুষ্ঠান, কালকে অনুষ্ঠান, এই যে উৎপাত, সেই উৎপাতে অতিষ্ঠ। তিনি নাম বলেছেন, আমি তার নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু এটি বাস্তবতা। এর বাইরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হোক আর সমন্বয়কের নামে হোক, এলাকায় এলাকায় পাড়া মহল্লায় যে চাঁদাবাজি হচ্ছে কিংবা মানুষের ব্যবসা বাণিজ্যকে অতিষ্ঠ করার যেসব উদ্যোগ হচ্ছে, সেইগুলো আদতেও কোনো ভালো বিষয় কিনা। এবং এর সাথে আরও একটি বিষয় জড়িত, সেটি হলো যে আমরা জানি কয়েকদিন আগে চট্টগ্রামে যে সমন্বয়ক খানতালাত রাফি, তার নামে একটি দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছিল। পরে সেই সংবাদটা অবশ্য উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যেটি জানা গেছে যে তার অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকার লেনদেন হয়েছে। এখন এই লেনদেন হওয়া কয়েক লক্ষ টাকা হয়তো দোষের কিছু না, মানুষ মাত্রই লক্ষ টাকার লেনদেন হতে পারে, কিন্তু যেই ছেলে মেয়েগুলো দুদিন আগেও একেবারে শীর্ণ জীর্ণ চেহারা ছিল, যেই ছেলে মেয়েগুলো দুদিন আগেও শীর্ণ জীর্ণ ব্যবস্থাপনার মধ্যে তাদের ছাত্রত্ব জীবন চলেছে, যারা কেবল চাকরি জীবনের শেষে একটা সরকারি চাকরির
কোটাতে যেন কোনো বৈষম্য না থাকে, মুক্তিযোদ্ধার কোটার নাম করে যেন তাদের চাকরিটাকে কেউ নিয়ে ফেলতে না পারে, সেই দাবিতে আন্দোলন করা ছেলে মেয়েরা তাদের যখন এখন সমন্বয়ক, পরিচিত সমন্বয়ক, তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেনের যখন ঘটনা শোনা হয়, যখন আমরা এসব সংবাদ দেখি কিংবা তথ্য আসে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে না, এই ছেলে মেয়েগুলো যারা চাকরির দাবিতে রাস্তায় নেমেছিল তারা এখন নিজেরা সরকার পরিচালনা করছে কোনো না কোনোভাবে, প্যারালাল সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, নিয়োগ বদলি সুপারিশে নানানভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। তারা কি এই যেই প্রয়োজনে তারা আন্দোলন করেছিল সেখান থেকে এসে সরকারে যাওয়ার প্রেক্ষিতে সরকারি আমলাতন্ত্রের যে চরিত্র সেই চরিত্র ধারণ করেছে কিনা, নানান প্রশ্ন, নানান বিষয়। আমি যেহেতু ছাত্র এবং তরুণের পক্ষে সবসময় কথা বলি, আমার কাছে কংক্রিট তথ্য না আসা পর্যন্ত আমি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করব না, কারণ এর আগে আমরা দেখেছি সমন্বয়ক হাসনাতের বিরুদ্ধে অভিযোগ এসেছিল বন্যা ত্রাণের তহবিলের টাকা তছরূপের বিষয়ে। সে বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, বলছেন যে না এইটাই, কিন্তু সমন্বয়ক পরিচয়ে যে মাস্তানি করা সেই বিষয়ে তো কিছু না কিছু সংবাদ এসেছে। যেমন সময় টিভি টেলিভিশন নামক একটি টেলিভিশনের অভ্যন্তরে যেভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে সেটা বিশ্ব গণমাধ্যমে এসেছে। আসার পরে হাসনাত বলছেন যে আমার ভুল হয়েছে, আমি অন্য একটা পক্ষের প্ররোচনায় গিয়েছিলাম যেটা হয়তো আমার যাওয়া উচিত হয়নি। তো এই ভুলটা তারা বুঝতে পেরেছে, কিন্তু বুঝতে পারার আগে যেটা হয়েছে বিশ্ব গণমাধ্যমে তাদের কর্মকাণ্ডের একটা কালো দাগ পড়ে গিয়েছে। ইটস অল নাও রেকর্ডেড, অর্থাৎ তাদের বিরুদ্ধে অনেক বছর পরে হয়তো যদি কেউ কখনো দুর্নীতি কিংবা মামলা মোকদ্দমার বিষয়ে চিন্তা করে, তখন এটি একটি প্রমাণ হিসেবে সামনে আসবে যে না, তারা একটা গণমাধ্যমের সামনে যে হুমকি ধামকি দিয়েছে, যেটা বিশ্ব স্বীকৃত গণমাধ্যমে এসেছে, একটা কালো দাগ রচিত হয়ে গেল। সেই কালো দাগটা ভাবনার বিষয়। আমি যেহেতু তরুণের পক্ষে বলি এবং তারা এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দেখার প্রেক্ষিতে তাদের যে কার্যক্রম কর্মকাণ্ড প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই শুধু প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের একার কার্যক্রম না, সারা বাংলাদেশব্যাপী সমন্বয়ক নামে, ছাত্র নেতৃত্ব নামে, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সমন্বয়ক নামে যেসব অভিযোগ আসছে, আগেই বলেছি আমার কাছে কংক্রিট প্রমাণ থাকলে আমি প্রমাণ সহ বলবো, কিন্তু প্রমাণ না থাকার পরেও যে ধরনের অভিযোগের বিস্তৃতি, বাংলা একটা কথা আছে যে যার অর্থে তার কিছু না কিছু তো ঘটে, আবার কিছু নাও ঘটতে পারে, কিন্তু অভিযোগ যে আসছে এটাই সত্য। উইড স্প্রেড অ্যালিগেশনস, বিস্তৃত অভিযোগ আসছে। আমরা জানি না এই অভিযোগের দরজা কখন বন্ধ হবে, অভিযোগের খাতাগুলি কখন বন্ধ হবে, কিন্তু যেই অভিযোগ এবং যেসব বিতর্ক, সেই বিতর্কগুলোকে বলা চলে সামনে থেকে প্রমাণসহ উস্কে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি ঘোষণা কেন্দ্রিক এই যে হতাহতের ঘটনা। এখন আরও বিষয় আছে, যেমন অনেক বিষয়ে প্রশ্ন আছে, যেমন রূপায়ণ টাওয়ারের মতো একটা জায়গা, সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় কিভাবে পরিচালিত হতে পারে? এটি কি বিল্ডিং কর্তৃপক্ষ থেকে সুবিধা নেওয়া হচ্ছে? যদি সুবিধা নেওয়া হয়ে থাকে তাহলে রূপায়ণ গ্রুপ তারা কোনভাবে এইটার সুবিধার বিপরীতে সুবিধা পাচ্ছে যে সমন্বয়করা তাদের সাথে আছে? যদি রূপায়ণ গ্রুপ থেকে সুবিধা না নেওয়া হয়ে থাকে তাহলে এই অফিস ভাড়া, আমি শুনেছি প্রায় 3টা ফ্লোর নিয়ে এই কার্যালয় গঠিত, এই এর মধ্যে একটা জাতীয় নাগরিক কমিটি আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে। তো তারা কিভাবে এই ভাড়া মেটাচ্ছে? কারা দিচ্ছে এই ভাড়া মেটানোর চাঁদা? এর বাইরেও সমন্বয়কদের আরও অনেকের বিষয় নিয়ে, ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। যেমন সমন্বয়ক হান্নান তার গ্রামে গিয়েছিলেন, সেখানে নাকি 80টি ত্রণ হয়েছে, তো সেখানে বক্তৃতা মঞ্চ হয়েছে বড় করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। কারা দিচ্ছে এইসব টাকা? কোথা থেকে এইসব টাকা আসছে? নানান প্রশ্ন আছে। এখন এই প্রশ্নগুলো করা যায়, আবার প্রশ্নগুলো করে প্রশ্নবিদ্ধ করা যায়, আবার এগুলোকে হালকাভাবে নিয়েও নেওয়া যায় যে না ঠিক আছে এইসব কথা হবে, যারা পরিচিত মানুষ তাদের নিয়ে কথা হবে। আমি সেভাবে নিতে চাই,
কিন্তু যেহেতু পত্রিকায় সংবাদ এসেছে সমন্বয়কদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হাতাহাতিতে 4 জন আহত এবং হাসপাতালে ভর্তি, সুতরাং চলতি কথায় এই আলোচনাটা একটু তুলে রাখলাম যে সমন্বয়করা কি পথে আছে না পথ হারিয়েছে, তারা কি আদর্শের রাজনীতি করবে না এ ধরনের কমিটিকে কেন্দ্র করে বাণিজ্যের অভিযোগ এবং পক্ষ বিপক্ষের হাতাহাতি হবে। সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের যে রাজনৈতিক এজেন্ডা, তারা যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, পাড়া মহল্লায় চাঁদাবাজিতে লিপ্ত হয়, তাহলে অপরাপর যেসব ছাত্র সংগঠন আছে, ছাত্র লীগ, ছাত্র দল কিংবা অন্যদের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের সাথে এদের তফাৎ কোথায় থাকবে? নানান প্রশ্ন। আশা করি এইসব প্রশ্নের উত্তর মিলবে। আপাতত চলতি কথায় মনে হলো বিষয়টি উত্থাপন করে আপনাদের নজরে আনা দরকার। আপনাদের কাছে যদি বিস্তর কোনো অভিযোগ থাকে, একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ, আপনারা মতামত আকারে কমেন্টস আকারে লিখতে পারেন। আমি বাকি অন্য সময় এই বিষয়টি নিয়ে শাহেদ আলমের সাথে তথ্য প্রমাণ সহ আমি আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। অনেকদিন ধরেই আমরা কিন্তু এই বিষয়টা আজ করছিলাম। ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক। কেন ঘটবে? বৈষম্য বিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। সো এই আন্দোলনটার যারা মাথা, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, তাদের উপরে হামলা হবে, মামলা হবে, জেল হবে, হুলিয়া হবে। তবে এত দ্রুত যে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি। আমরা এটার তীব্র নিন্দা জানাই। মানে কারা এই ঘটনা ঘটিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল, এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে। আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে। আপনার আজকে বিকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের এলাকার একটি অফিসে এই হামলার ঘটনাটি ঘটেছে। রাসেলের বক্তব্য, ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা, নাম কি ডট গ্যাংয়ের সদস্যরা এই হামলা চালিয়েছে। চট্টগ্রাম নগরের দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি শাকিলা বলছেন যে সমন্বয়কদের উপর হামলার একটা অভিযোগ শুনেছি, আমরা বিস্তারিত খবর নিচ্ছি। তবে সমন্বয়কদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন। ডট গ্যাং হিসাবে যাদেরকে ছাত্রলীগ চিহ্নিত করা হচ্ছে, গণমাধ্যমে চলে আসছে তারা ছাত্রলীগ, তা আপনারা কেন মার খাওয়ার এতক্ষণ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি? এর আগে জুলাইয়ের ঘোষণাপত্র, যেটা নিয়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা সমন্বয়করা আছেন তারা প্রচারণা বিলি করছেন। ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব নিয়েছিল আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা পথসভা, জনসংযোগ এবং লিফলেট বিতরণে এই মুহূর্তে আছে। বিকেল 3টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করছিলেন তারা। পরে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ এবং হান্নান আহমেদ রাসেল। তবে তাদের সাথে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটছে, তাদেরকে আসলে কিভাবে অবরুদ্ধ করা হলো, কিভাবে ছাত্রলীগের ডট গ্যাংয়ের সদস্যরা নিয়ন্ত্রিত, যেটা ছাত্রলীগ কর্তৃক নিয়ন্ত্রিত তাদের দাবি, তারা সেইখানে কিভাবে গেল, নাকি আসলে এখানে অন্য কোনো গ্যাংয়েরই সদস্যরা ছিল যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এখানে ছাত্রলীগের চিহ্নিত কমিটিতে ছিল জেলা, উপজেলা অথবা বিভাগীয় পর্যায়ে এমন কোনো নেতার অস্তিত্ব কি ছিল, নাকি কোনো একটা গ্যাং আগে কাজ করছে ছাত্রলীগের সাথে, তারা বিভিন্ন সম্পর্ক ছিল, সেরকম একটা গ্যাংয়ের সাথে হয়তো এই ঘটনাটা ঘটে গেছে, তারপর ছাত্রলীগের নাম বলা হচ্ছে। বিষয়বস্তু কিন্তু ক্লিয়ার না, কারণ এই নিয়ে গণমাধ্যমগুলোতে টোটাল তথ্য আসে নাই। যতটুকু আসছে যে ডট গ্যাং যারা ছাত্রলীগ কর্তৃক একসময় নিয়ন্ত্রিত হইতো, তারা এই হামলার ঘটনা ঘটাই দিছে। এখন আবার এই যে গত একটা লম্বা সময় বাংলাদেশে যা কিছুই ঘটছে, ছাত্রলীগ, যুবলীগ, তাদের উপর কিন্তু ট্যাগিং করা হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে ঘটনার পিছনে আবার অন্য কিছু বের হয়ে আসছে। আবার এমনও হচ্ছে সারা বাংলাদেশে কমিটিকে কেন্দ্র করে এই ছাত্ররা একে অন্যের উপর কিন্তু হামলা চালাচ্ছে। গতকালকে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটছে, এটারে কিন্তু তারা আবার অস্বীকার করছে। আমরা দেখছি গণমাধ্যমে ছবি আসছে 3 জন মার খাইয়া হাসপাতালে আছে। এখন এই বিষয়গুলো কেন বললাম, যে দেখেন, আমার তো মনে হয় না যে ছাত্রলীগের এই মুহূর্তে এত সাহস আছে যে কি বলা হয় যে তারা আইসা হান্নান মাসুদ
সমন্বয়কদের মধ্যে টপ একজন সমন্বয়ক তার গায়ে হাত তুলবে বা এখান থেকে মাইরা তারা চলে যাবে, তো তাদের সাথে তো দেখছি আমরা বিশাল মানুষের একটা বহর। তো ওই মানুষগুলা কই ছিল, বাকিরা যারা আছে তারা আসলে কি করছে, মাইরের পরিমাণই বা কি? হান্নান মাসুদের যে ছবি আমরা দেখছি এখানে তো মাইরের ওই রকম থাকে না যে থেতলাই ফেলা, রক্তাক্ত করা, ওই রকম পাঞ্জাবি ছিঁড়া কোনো কিছুই দেখি নাই। তাহলে আসলে হামলাটা কি টাইপের হামলা হয়েছে? ফাইনালি পুলিশকে কেন এখনো এটা নিয়ে মামলা করা হয় নাই, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। ঘটনার পিছনে এখন অনেক ঘটনাই হয়, তারপরে আমরা এটার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। ভালো থাকুন।